আচ্ছা, আমরা গত লেকচারে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের কনস্ট্রাকশন জাস্ট আমরা শুরু করছিলাম। এই লেকচারে আমরা এই কনস্ট্রাকশনের ফাইনাল টাচটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমরা গত লেকচারে যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। এবং আমাদের ডিসকাশনটাকে এখান থেকে আমরা স্টার্ট করতে চাই। ট্রিগোনোমেট্রিক রেশিওস, ঠিক আছে? ওকে, তো তোমরা জানো যে একটা পার্টিকুলার একটা সমকোণী ত্রিভুজে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের রেসপেক্টে এই তিনটা বাহুর তিনটা নাম আছে। তো এই বাহুর নাম হচ্ছে আমার অপোজিট, অর্থাৎ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে অপোজিট, ঠিক আছে? এই যে অ্যাডজাস্ট হয়ে আছে, অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা অ্যাডজাস্ট হয়ে আছে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট বা ভূমি, ঠিক আছে? ভূমি। ওকে, এই যে সবচেয়ে বড় বাহুটা, ঠিক আছে, এটা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ। ওকে, এখন আমার প্রশ্নটা হচ্ছে বা কোশ্চেনটা যে এই তিনটা বাহুর মধ্য থেকে, এটা হচ্ছে লম্ব, এই তিনটা বাহুর মধ্য থেকে আমরা কত ধরনের ট্রিগোনোমেট্রিক রেশিও জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, এরকম কত ধরনের আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস জেনারেট করতে পারি। তো এটা হচ্ছে কাউন্টিং প্রবলেম যেটা আসে আমার বিন্যাস সমাবেশ থেকে। তো আমরা বিন্যাস সমাবেশের আমরা হেল্প নিতে চাই, ঠিক আছে? তো বিন্যাস সমাবেশে এই প্রবলেমটা হচ্ছে এইরকম যে আমার কাছে তিনটা অবজেক্ট থাকবে, এ বি অ্যান্ড সি, ঠিক আছে? তিনটা অবজেক্ট, এবং প্রবলেমটা হচ্ছে এরকম যে আমরা এই তিনটা অবজেক্ট থেকে দুইটা অবজেক্ট কত ভাবে বাছাই করতে পারি, ঠিক আছে? কত ভাবে আমরা এখান থেকে দুইটা অবজেক্ট বাছাই করতে পারি। ফর এক্সাম্পল, এ বি, বি সি, এরকম, ঠিক আছে? বাট দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপিটেশন। এটা বলবো সমস্যা নাই যে কি হচ্ছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে অর্ডার ডাজ ম্যাটার, ঠিক আছে? অর্থাৎ অর্ডার ম্যাটার করে। কি আমি বলবো সেটা বলবো। ওকে, তো আমরা যদি এখন আউটকাম গুলো একটু দেখি যে আউটকাম গুলো কি বা পসিবিলিটি, এখানে বি সি এন্ড সি এ, ঠিক আছে? ওকে, এই তিনটা পসিবিলিটি, আরো কি পসিবিলিটি আছে কিনা আমাদেরকে এই কন্ডিশন গুলো একটু দেখতে হবে, ঠিক আছে? এখানে কি বলছে? উইদাউট রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপিটেশন শব্দটা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা এরকম আউটকাম আমরা কনসিডার করব না যে আউটকামটা দেখতে এরকম যে এ এরকম আউটকাম আমরা কনসিডার করব না। আমরা রিপ্লেসমেন্ট কেন বলছি, উইদাউট রিপ্লেসমেন্ট আমরা কেন বলছি? দেখো যে আমরা ধরো যে আমরা প্রথমে এ নিলাম, আমরা আমাদের কাছে প্রথমে চয়েস তিনটা, এ বি এন্ড সি। ধরো আমরা প্রথমে এ নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব না, আমরা যেটা করব না সেটা হচ্ছে আমরা এ নিয়েছি, তার মানে এখানে এ নাই, আমরা এই এ কে আবার এখানে রাখতে পারবো না। এই যে রিপ্লেস করতে আমরা পারবো না, ঠিক আছে? এটা করতে পারবো না, কারণ আমি কন্ডিশন দিয়েছি উইদাউট রিপ্লেসমেন্ট। অর্থাৎ এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে আমরা উইদাউট রিপ্লেসমেন্ট কাউন্ট করব, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি আবার এ কে এখানে রাখি, তারপরে আমাদের সেকেন্ড পিক করার ক্ষেত্রেও আমার কাছে অপশন থাকে তিনটা। অর্থাৎ এখানে আমরা চাইলে তিনটার থেকে
আবার এ নিতে পারি, ঠিক আছে? অর্থাৎ রিপ্লেস করতে পারবো না। কিন্তু আমরা যদি রিপ্লেস না করি তাহলে এখানে এ নাই, অর্থাৎ আমাদের কাছে অপশন দুইটা, হয় বি নাহলে সি, ঠিক আছে? অর্থাৎ আমরা রিপ্লেস করতে পারবো না। এর অর্থ হচ্ছে আমরা এ এ বি বি এন্ড সি সি এই ধরনের আউটকাম আমরা কনসিডার করতে পারবো না, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে কি বলছে যে অর্ডার ডাজ ম্যাটার, অর্থাৎ এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ আমার আউটকাম, ঠিক সিমিলারলি বি এ এটাও একটা গুরুত্বপূর্ণ আউটকাম। এই যে অর্ডার ডিফারেন্ট, ঠিক আছে? অর্থাৎ আমি যখন বলছি যে অর্ডার ডাজ ম্যাটার, এর অর্থ হচ্ছে এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ আউটকাম, এটাও একটা ডিফারেন্ট এবং গুরুত্বপূর্ণ আউটকাম। অর্থাৎ এই আউটকাম এবং এই আউটকাম সেম আউটকাম নয়। এর অর্থ হচ্ছে আমরা যদি বলতাম যে অর্ডার ডাজ নট ম্যাটার, তাহলে এই দুটো আউটকাম আসলে একই আউটকাম, ঠিক আছে? তখন এটাকে আর মানে আমরা আলাদা করে লিখতাম না, বাট এখানে লিখছি কারণ কি অর্ডার ডাজ ম্যাটার, ঠিক আছে? এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে। অন্য প্রবলেমের ক্ষেত্রে অর্ডার ডাজ নট ম্যাটার হতেও পারে বা হয়, কিন্তু এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে অর্ডার ডাজ ম্যাটার। কেন এটা আমি বলবো একটু পরে বলবো। ওকে, তো বি এ, তারপরে সি বি, তারপরে কি হচ্ছে আমার এ সি, অর্থাৎ 6টা আউটকাম টোটাল, ঠিক আছে? এটা এটা এই মানে এই 3টা অবজেক্টের ক্ষেত্রে বা 3টা অবজেক্টের ক্ষেত্রে এটা খুব ইজি, খুব ইজিলি বের করা যায়। কিন্তু অবজেক্ট যখন অনেকগুলো হবে, ঠিক আছে, তখন একটু সমস্যা হবে। সেই জন্য একটা কাউন্টিং রুল আছে যে আমরা সেই কাউন্টিং রুল থেকে ক্যালকুলেট করতে পারি। কাউন্টিং রুলটা হচ্ছে এরকম যে প্রথমে আমাদের কাছে চয়েস 3টা, অর্থাৎ 3। তারপর যখন আমরা একটা নিলাম, যে কোনো একটা নিলাম, তখন আমাদের কাছে চয়েস 2টা, ঠিক আছে? চয়েস 2টা। ওকে, এখন কি করব, এই দুটোকে মাল্টিপ্লাই করব, এন্ড অ্যানসার হচ্ছে 6। এই 6ই হচ্ছে এই 6টা, ঠিক আছে? অর্থাৎ এখন এই সিনারিও আমরা এখানে অ্যাপ্লাই করব, যে এখানে আমার কাছে অবজেক্ট 3টা, লম্ব, ভূমি এন্ড অতিভুজ। ওকে, লম্ব, ভূমি এন্ড অতিভুজ। অর্থাৎ এই তিনটা দিয়ে বা এই 3টার মধ্য থেকে আমরা 6টা রেশিও কালেক্ট করব। এখন রেশিওতে দেখো, রেশিওতে থাকে 2টা অবজেক্ট, ঠিক আছে না? এটাই আমি বলছিলাম যে 3টা অবজেক্ট থেকে আমরা 2টা অবজেক্ট কত ভাবে কালেক্ট করতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা প্রথম যে রেশিওটা, হ্যাঁ, আমরা নিলাম লম্ব, আচ্ছা প্রথম আউটকাম নিলাম লম্ব অতিভুজ। ওকে, তাহলে আমরা এই ফরমেশনে আমরা কনসার্ন না, আমরা রেশিও ফরমেশনে কনসার্ন। অর্থাৎ আমরা এদের রেশিওটা নেব, যে লম্ব বাই অতিভুজ, অতি লিখলাম, ঠিক আছে? অর্থাৎ কমাতে লিখবো না, এখানে আমরা রেশিওতে কনসার্ন। ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার ধরলাম, হ্যাঁ, ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি বাই অতিভুজ। 3 নাম্বার আমরা নিলাম যে লম্ব বাই ভূমি। ওকে, 4 নাম্বার যেহেতু অর্ডার ডাজ ম্যাটার, ওকে, জাস্ট উল্টো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এই যে দেখো এখন যে কেন অর্ডার ডাজ ম্যাটার, ওয়াই অর্ডার ডাজ ম্যাটার। এখন দেখো একটা বিষয়, যে এই রেশিও এবং এই রেশিও, এই দুটা টোটালি ডিফারেন্ট রেশিও, ঠিক আছে? এই দুটা টোটালি ডিফারেন্ট রেশিও, সেই জন্য আমাকে অর্ডার ডাজ ম্যাটার এই কন্ডিশনটা দিতে হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে। হ্যাঁ, কোনো প্রবলেমে অর্ডার ম্যাটার করবে না, ঠিক আছে? আর কোনো প্রবলেমে অর্ডার ম্যাটার করবে। যেরকম 50 জন ক্লাসে আছে, ঠিক আছে? সে 50 জনের মধ্যে 30 জন পিকনিকে যাবে, এরকম কত 30 জন সম্ভব, ঠিক আছে? তো এই প্রবলেমে কিন্তু অর্ডার ম্যাটার করবে না, ঠিক আছে? সাকিব রুমি যে জিনিস, আবার রুমি সাকিব একই জিনিস, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। ওকে, তো 5 নাম্বার যেটা, ওকে, তো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, তো 6 নাম্বার, ওকে, ভূমি বাই লম্ব, ঠিক আছে?
ভূমি বাই লম্ব। একটু ফাঁকা ফাঁকা দিয়ে লেখার একটু কারণ আছে আমার। আচ্ছা বলছি, আচ্ছা তো গত লেকচারে আমরা দেখছিলাম যে এই প্রত্যেকটা রেশিও এক একটা ফাংশন একটা ডিফারেন্ট ফাংশনের মতো বিহেভ করছে। আমি জানি না সেটা ফাংশন কিনা, বাট ফাংশনের মতো বিহেভ করছে। ঠিক আছে, আমরা চেক করব যে এক্স্যাক্টলি ফাংশন কিনা। বাট এট দিস মোমেন্ট আমরা একটু নাম দেই, আমরা মনে করি যে এগুলো হচ্ছে ফাংশন। f1, f2, f3, f4, f5 and f6। ওকে, 6টা ফাংশন। আমি জানি না যে এটা ফাংশন কিনা, বাট ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন আমাদের টেস্ট করতে হবে যে এটা ফাংশন কিনা। এবং টেস্ট করার জন্য আমরা দুইটা কাজ করব। প্রথম কাজ হচ্ছে যে আমরা এটা টেস্ট করব যে এরা যদি ফাংশন হয় তাহলে এরা কার ফাংশন। ঠিক আছে, কোন ভ্যারিয়েবলের ফাংশন, কোন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন। ফর এক্সাম্পল, তুমি অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে দেখেছো যে f of x equals to x square plus 2x। এই x square plus 2x এটা একটা ফাংশন, and এটা is a function of x। এই যে আমি বলছি এটা is a function of x। তার মানে কি? তার মানে এই যে ফাংশনটা সেটা x এর ভ্যালুর উপর নির্ভর করে, অর্থাৎ এটার ভ্যালু পরিবর্তন হয় x এর ভ্যালু পরিবর্তনের উপর নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ x এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। অর্থাৎ এরা যদি ফাংশন হয় আমাকে খুঁজতে হবে যে এই রেশিওগুলো কোন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানের পরিবর্তনের উপর নির্ভর করে এদের ভ্যালু পরিবর্তন হয়। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা সেটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তারপর আমরা কি করব, আমরা সেটা টেস্ট করব যে এরা আসলে ফাংশন কিনা। কিভাবে ফাংশন আমরা দেখব যে এরা ফাংশনের অল কাইন্ড অফ প্রপার্টি ফলো করে কিনা, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য একটা ইন্ডিভিজুয়াল আউটপুট পাওয়া যাচ্ছে কিনা, এটা আমরা টেস্ট করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখব যে এরা তো আমরা দুইটা জিনিস ভেরিফাই করব যে এরা যদি ফাংশন হয় কার ফাংশন, এটা ফাইন্ড আউট করব, এবং এরা আসলে ফাংশনের প্রপার্টিকে ফলো করে কিনা সেটা একটু দেখব। ঠিক আছে, তো সেটা দেখব। আচ্ছা, আমরা এখন এই যে রেশিওগুলো এগুলো ডিপেন্ডেন্সি মেজার করব, অর্থাৎ আমরা দেখতে চাই যে এই রেশিওগুলো কোন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর নির্ভর করে এরা এদের ভ্যালুগুলো পরিবর্তন করে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা সেটা দেখতে চাই, অর্থাৎ ডিপেন্ডেন্সি অর্থাৎ এরা যদি ফাংশন হয় তাহলে কিসের ফাংশন সেটা একটু আমরা দেখতে চাই। ডিপেন্ডেন্সি, ওকে ফাইন। এখন আমাকে যদি ডিপেন্ডেন্সি মেজার করতে হয় বা চেক করতে হয় তাহলে প্রত্যেকটা রেশিও নিয়েই আমাকে পৃথক ভাবে আমাকে চেক করতে হবে, কিন্তু আমি সেটা করব না। আমি জাস্ট স্যাম্পল হিসেবে একটা রেশিও নিয়ে কাজ করব এবং বাকিগুলো তোমার জন্য হোমওয়ার্ক। ওকে, তো শুরু করা যাক। আমি একটা পার্টিকুলার রেশিও নিলাম, লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল খুঁজতে চাই, যার উপর ডিপেন্ড করে এই রেশিওটা পরিবর্তন হয়। এই রেশিও পরিবর্তন হওয়া মানে লম্ব পরিবর্তন হয়, অতিভুজও পরিবর্তন হয়। অর্থাৎ লম্ব এবং অতিভুজ দুটাই কোনো একটা প্যারামিটারের উপর নির্ভর করে পরিবর্তন হয় এবং আলটিমেটলি এই রেশিওটা পরিবর্তন হয়। ঠিক আছে, দ্যাটস ইট। তার মানে আমরা যদি ভ্যারিয়েবল খুঁজতে চাই, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল খুঁজতে চাই, তারা অবশ্যই লম্ব এবং অতিভুজ হবে না, কারণ লম্ব এবং অতিভুজ এরা নিজেই নির্ভরশীল, এরা নিজেই কোনো না কোনো একটা প্যারামিটারের উপর, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারের উপর নির্ভর করে এরা এদের ভ্যালু চেঞ্জ করে, বিধায় এই যে রেশিওর ভ্যালুটা পরিবর্তন হয়। ঠিক আছে, অর্থাৎ এরা নিজেরাও ডিপেন্ডেন্ট। এখন দেখো যে ধরো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ। এখন আমি জানতে চাই যে এই লম্ব এবং অতিভুজ ব্যতীত আর কোন কোন টার্ম বা ভ্যারিয়েবল এই একটা সমকোণী ত্রিভুজে এক্সিস্ট করে। অ্যান্সার হচ্ছে থিটা এন্ড ভূমি। ঠিক আছে, থিটা এন্ড ভূমি। এখন তার মানে কি?
তার মানে আমাকে মেজার করতে হবে যে বা দেখতে হবে যে এই রেশিওটা এই থিটার উপর নির্ভর করে এর ভ্যালু পরিবর্তন হয় কিনা। আবার এটাও দেখতে হবে যে ভূমির উপর নির্ভর করে বা ভূমির ভ্যালু চেঞ্জ করলে এই রেশিওটা চেঞ্জ হয় কিনা মেজার করতে হবে। ঠিক আছে, হতে পারে এই রেশিওটা দুটার উপরে ডিপেন্ডেন্ট, হতে পারে একটার উপর ডিপেন্ডেন্ট। যদি দুটার উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে এই রেশিওকে আমি বলবো ফাংশন অফ, যদি ফাংশন হয় আর কি, ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যদি একটার উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে ফাংশন অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো এই রুমের টেম্পারেচার, আমরা এই রুমের টেম্পারেচারকে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করছি। এখন হ্যাঁ, তাহলে কার উপর ডিপেন্ডেন্ট? আচ্ছা, ধরো রুমের এক কর্নারে একটা হিটার এবং আরেক কর্নারে একটা কুলার আছে। ওকে, এখন এই রুমের টেম্পারেচারটা হিটারের উপরও নির্ভরশীল, আবার কুলারের ভ্যালুর উপরও নির্ভরশীল। তার মানে টেম্পারেচার ইজ আ ফাংশন অফ হিটার অ্যান্ড কুলার। ঠিক আছে, হিটার অ্যান্ড কুলার। এখন কোশ্চেনটা হচ্ছে, আমি যদি হ্যাঁ, তার মানে কি টেম্পারেচারটা এই দুটার ভ্যালুর উপরে নির্ভর করে পরিবর্তন হয়। তার মানে টেম্পারেচার ইজ আ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং এরা ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ এদেরকে আমি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারি। তারপরে টেম্পারেচার ডিপেন্ডেন্ট ওয়েতে চেঞ্জ হয়, নির্ভরশীল। ঠিক আছে, এখন যদি আমি এদের ইন্ডিভিজুয়ালি এদের প্রভাব মেজার করতে চাই, সেটা আমি কিভাবে করব? এটা হচ্ছে বিগ কোশ্চেন। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি আমি এদের প্রভাব মেজার করতে চাচ্ছি যে হিটারের প্রভাব কি রকম এন্ড কুলারের প্রভাব কি রকম। এই প্রবলেমটা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসে পার্শিয়াল ডেরিভেটিভে এই প্রবলেমটা নিয়ে কাজ করা হয় ফাস্ট ওয়েতে, কিন্তু এখানে জাস্ট আমি একটু হিন্টস দিচ্ছি যে কিভাবে এটা করা যায়। আচ্ছা, এটা করতে হবে যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখে আমি যেটার প্রভাব মেজার করতে চাচ্ছি, ধরো হিটার, অর্থাৎ আমাকে কুলারকে কনস্ট্যান্ট রাখতে হবে এবং হিটারকে আমাকে চেঞ্জ করতে হবে, বাড়াতে হবে বা কমাতে হবে। ধরলাম হিটার বাড়াইলে টেম্পারেচার বাড়ে। ঠিক আছে, অর্থাৎ কুলারকে আমি কনস্ট্যান্ট রাখবো, হিটার বাড়াবো, দেখবো যে টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে। ঠিক আছে, এবং ধরলাম পাত্রের ভলিউমটা কনস্ট্যান্ট। ওকে, পাত্রের ভলিউমও একটা বিগ ফ্যাক্টর, ধরলাম ভলিউমটা কনস্ট্যান্ট। ওকে, ফাইন। আচ্ছা, আবার আমার কুলারের যে প্রভাব সেটা মেজার করার জন্য আমাকে হিটারকে কনস্ট্যান্ট রাখতে হবে। ধরো আমি কনস্ট্যান্ট রাখছি না, তাহলে কি হবে? এটা একটা বিগ কোশ্চেন যে কনস্ট্যান্ট কেন রাখতে হবে। ধরো কুলারকে কমাইলে টেম্পারেচার কমে, ঠিক আছে, টেম্পারেচার কমে। এখন আমি কি করছি, ধরো আমি হিটারের প্রভাব মেজার করতে চাচ্ছি এবং কুলারকে আমি কনস্ট্যান্ট রাখছি না। ধরো আমি কুলারকে কমাচ্ছি এবং হিটারকে বাড়াচ্ছি এবং এট দ্য এন্ড আমি হিটারের প্রভাব মেজার করতে চাচ্ছি। কোশ্চেন হচ্ছে আমি এটা করতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে না। ধরো আমি কুলারকে অনেক বেশি রেটে কমাচ্ছি এবং হিটারকে বাড়াচ্ছি কিন্তু অনেক কম রেটে রেসপেক্ট টু কুলার। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এরকম হতে পারে এট দ্য এন্ড টেম্পারেচার কমতে কমতে এসে নেগেটিভ হতে পারে ইন ডিগ্রি সেলসিয়াস। তারপরে আলটিমেট স্টেটমেন্টটা কি হলো যে আমি হিটার বাড়াচ্ছি, টেম্পারেচার কমছে। তার মানে কি হিটার বাড়াইলে টেম্পারেচার কমে, বাট এটা একটা ফলস স্টেটমেন্ট। এটা একটা ফলস স্টেটমেন্ট। দ্যাটস ওয়াই আবার হিটারের প্রভাব, অ্যাকচুয়াল প্রভাব দেখতে হলে আমাকে কুলারকে কনস্ট্যান্ট রাখতে হবে, কুলারের অ্যাকচুয়াল প্রভাব দেখতে হলে আমাকে হিটারকে কনস্ট্যান্ট রাখতে হবে। এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি এই প্যারামিটার গুলো বা ভেরিয়েবল প্যারামিটার কাইন্ড অফ সেম। আচ্ছা, এই ভেরিয়েবলের ইন্ডিভিজুয়াল প্রভাব আমরা মেজার করতে পারি। ঠিক সিমিলার ওয়েতে আমরা এই ভূমি এবং থিটার ইন্ডিভিজুয়াল প্রভাব মেজার করব, দেখবো যে দুটারই প্রভাব আছে কিনা। হতে পারে একটার প্রভাব 0, তাহলে সেটা কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কাতারে পড়বে না। আর যদি দুটারই প্রভাব থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এই দুটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাই এখন আমরা মেজার করব। তো প্রথমে আমরা মেজার করতে চাই থিটার প্রভাব। আচ্ছা, এখন থিটার প্রভাব মেজার করতে হলে আমাকে থিটাকে চেঞ্জ করতে হবে, বাড়াইতে হবে বা কমাইতে হবে, বাট ভূমিকে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। ভূমি কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। এখানে যেহেতু থিটা এবং ভূমির বিষয়, দেন অবভিয়াসলি এখানে আমাকে জিওমেট্রি হেল্প নিতে হবে। ধরলাম এটা একটা
সমকোণী ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। হ্যাঁ, এটার ফার্স্ট অ্যাঙ্গেল ধরলাম θ1, ঠিক আছে। এখন আমি কি করব, থিটাকে পরিবর্তন করব, ধরলাম কমাচ্ছি, থিটাকে কমাচ্ছি, হ্যাঁ, বাট ভূমিকে কনস্ট্যান্ট। এই যে ফার্স্ট ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা, ঠিক আছে, এটা, ওকে। ধরলাম এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার প্রথম অতিভুজ, ঠিক আছে। আবার কি লাগবে, লম্ব অতিভুজ, তার মানে কি, হ্যাঁ, ধরলাম এটা হচ্ছে আমার প্রথম লম্ব, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড অতিভুজ, এটা হচ্ছে আমার সেকেন্ড লম্ব, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাঙ্গেল θ2, ঠিক আছে। এখন আমি থিটাকে আরো কমাবো, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার অতিভুজ ডাবল প্রাইম, এ ডাবল প্রাইম, এবং এটা হচ্ছে আমার বি ডাবল প্রাইম, ঠিক আছে। এটা হচ্ছে আমার θ3, এবং আমি আরো যদি কমাই, হ্যাঁ, দেখো একটা বিষয়, লম্ব ক্রমাগত কমছে এবং বেশি রেটে কমছে, বাট হ্যাঁ, অতিভুজও কমছে, বাট অত রেটে কমছে না। এবং অতিভুজের সীমা যেটা লিমিটিং ভ্যালু, সেটা হবে কমতে এই ভূমির সমান হবে, কিন্তু ভূমির চেয়ে আর কমবে না, অর্থাৎ অতিভুজের এট দ্য এন্ড একটা ভ্যালু থাকবে, কিন্তু লম্ব ক্রমাগত কমতে সে একদম জিরো হবে। এটাই হচ্ছে পয়েন্ট। তার মানে কি, তার মানে হচ্ছে জিরো ডিভাইডেড বাই সাম ভ্যালু, অর্থাৎ এটা এই রেশিওটা জিরো হয়, ঠিক আছে। অর্থাৎ যেটা বুঝাচ্ছি আমি, যে রেশিও একটা ভ্যালুর থেকে কমতে সেটা জিরো হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমরা থিটা যত কমাচ্ছি ভূমিকে কনস্ট্যান্ট রেখে, আমার রেশিওর ভ্যালু তত কমছে, ঠিক আছে। তার মানে কি, আমরা বলতে পারি যে এই যে এর রেশিওর উপর থিটার প্রভাব বিদ্যমান, তার মানে এগুলো যদি ফাংশন হয়, অবশ্যই এগুলোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোর মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে থিটা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ফাইন। তো থিটার কেস আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে ভূমির প্রভাব, যে ভূমিকে পরিবর্তন করব, ঠিক আছে, এন্ড থিটা কনস্ট্যান্ট। তাহলে কি হবে, এখানেও আমাকে জিওমেট্রির হেল্প নিতে হবে। ফার্স্ট অফ অল একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এখানে কি করতে হবে, থিটাকে কনস্ট্যান্ট, থিটা চেঞ্জ করা যাবে না, ওকে, ফাইন। থিটা, হ্যাঁ, এখানে আর θ1 2 কিছু নাই, থিটা একটাই, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন ভূমিকে ধরো আমি বাড়াবো, ভূমিকে যদি বাড়াই তাহলে কি হবে, হ্যাঁ, এটা ধরো ভূমি সি, এটা এ, এটা বি, ঠিক আছে। এখন ভূমিকে যদি আমি বাড়াই তাহলে ধরো, হ্যাঁ, এই যে এটা ধরো আমার সি প্রাইম, তাহলে কি হবে, এখানে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে চাই, অবশ্যই আমাকে এই অতিভুজকেও বাড়াতে হবে, লম্ব অবভিয়াসলি আমার একটু বড় হবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমার বি প্রাইম, এটা হচ্ছে আমার এ প্রাইম। এখন তুমি বলো, আমি যে ভূমিকে বাড়াইলাম এবং দুটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে বিগ ট্রায়াঙ্গেল এটা, এখন আমাকে বলো এই রেশিওর কোনো পরিবর্তন হয়েছে কিনা লম্ব বাই অতিভুজ? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ কি, কারণ এই দুটা ট্রায়াঙ্গেল, স্মল ট্রায়াঙ্গেল এন্ড বিগ ট্রায়াঙ্গেল, এরা সদৃশ কোণী ত্রিভুজ, এদের এ বাই বি, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ এই ছোট ট্রায়াঙ্গেলের ইকুয়ালস টু বড় ট্রায়াঙ্গেলের লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে রেশিও কনস্ট্যান্ট, অর্থাৎ ভূমির পরিবর্তন এই রেশিওর উপর কোনো প্রভাব রাখছে না, অর্থাৎ ভূমির প্রভাব শূন্য। তার মানে এগুলো যদি ফাংশন হয়, কেবলমাত্র শুধুমাত্র এগুলো ফাংশন অফ থিটা, এবং এই সিমিলার ওয়েতে আমরা দেখাতে পারি প্রত্যেকটাই ফাংশন অফ থিটা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ওকে। তো এই প্রত্যেকটাই ফাংশন, যদি ফাংশন হয় আর কি, আমরা এখনো দেখিনি যে এরা ফাংশনের প্রপার্টি হোল্ড করে কিনা, আমরা এখনো দেখিনি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়।
হ্যাঁ এটাও ফাংশন অফ থিটা, যদি ফাংশন হয় আর কি। এখন আমরা দেখতে চাই যে এরা এক্স্যাক্টলি ফাংশন কিনা, এটা আমরা বুঝতে চাই। অ্যান্সার হচ্ছে ইয়েস, এরা ফাংশন। কেন ফাংশন? ফাংশনের প্রপার্টি কি? ফাংশনের প্রপার্টি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য আমাদের ফাংশন থেকে একটা ইন্ডিভিজুয়াল আউটপুট আসবে। এরকম হবে না যে থিটার একটা ভ্যালুর জন্য আমরা রেশিওর দুটা ভ্যালু পাচ্ছি, এরকম হবে না, এরকম সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা এই জিওমেট্রি থেকে একটু বুঝতে পারি সেটা। দেখো একটা পার্টিকুলার থিটা, ধরো থিটা নট, একটা পার্টিকুলার থিটার জন্য অসংখ্য ট্রায়াঙ্গেল সম্ভব, ঠিক আছে, অসংখ্য ট্রায়াঙ্গেল সম্ভব। প্রত্যেকটা ট্রায়াঙ্গেলই সদৃশ কোণী ত্রিভুজ। দ্যাটস ওয়াই তুমি এমন কোন ট্রায়াঙ্গেল পাবে না যে একটা ট্রায়াঙ্গেলে রেশিও হচ্ছে 1/2 এবং আরেকটা ট্রায়াঙ্গেলে রেশিও হচ্ছে 1/3, ঠিক আছে, এই সেম পার্টিকুলার রেশিও, এটা সম্ভব নয় এই রেশিওটা, ঠিক আছে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা আলাদা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের জন্য ইন্ডিভিজুয়াল আউটপুট বা ইন্ডিভিজুয়াল রেশিও আমরা গেইন করব। একটা ভ্যালুর জন্য, একটা ইনপুটের জন্য আমরা দুইটা আউটপুট পাবো না। দেন অবভিয়াসলি প্রত্যেকটাই একটা ফাংশন এবং ডিফারেন্ট ফাংশন, ঠিক আছে, অর্থাৎ 6টা, এদেরকে বলা হয় ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে, নট অ্যালজেব্রিক ফাংশন। এর অ্যালজেব্রিক ফাংশন থেকে ডিফারেন্ট। কারণ কি? অ্যালজেব্রিক ফাংশনে একটা বিষয় লক্ষ্য করো যে f of x equals to x square plus 2x। এখানে দেখো এই ফাংশনের মধ্যেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর সন্ধান পাওয়া যায়, বাট এই টাইপ অফ ফাংশনে আমরা এই যে ফাংশনের মধ্যে আমরা থিটার সন্ধান পাচ্ছি না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডান পক্ষে, হ্যাঁ, থিটার সন্ধান পাচ্ছি না। দ্যাটস ওয়াই এগুলো অ্যালজেব্রিক ফাংশন থেকে ডিফারেন্ট। এগুলো এরকম ফাংশন নয় যে থিটা স্কয়ার প্লাস 2 থিটা প্লাস 3 এরকম এফ অফ থিটা নয়। এরকম এফ অফ থিটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, বাট এটা অ্যালজেব্রিক ফাংশন থেকে ডিফারেন্ট। এটা ডিফারেন্ট ওয়েতে আউটপুট দেয়। কিভাবে? হ্যাঁ, তুমি এখানে 30 ডিগ্রি ইনপুট দিলা, এটা কি করবে? এটা মেশিনের মধ্যে একটা জিওমেট্রি ড্র করবে, অর্থাৎ এখানে জিওমেট্রি হেল্প লাগছে। অর্থাৎ একটা 30 ডিগ্রি বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ সেই মেশিনের মধ্যে ড্র হবে এবং তার যে লম্ব, অতিভুজ এবং ভূমি, এগুলোর যে লেন্থ সেটা মাপবে, মেশিনটাই মাপবে। মেপে কি করবে? অ্যাট দ্য এন্ড যেই পার্টিকুলার রেশিও নিয়ে আমি কথা বলছি বা যেই পার্টিকুলার ফাংশন নিয়ে, সেই পার্টিকুলার ফাংশনের রেশিওটা মেজার করে তারপর সেটা আউটপুট দিবে। অর্থাৎ ডিফারেন্ট ওয়েতে এই ফাংশন আউটপুট দেয়। দ্যাটস ওয়াই এটা ডিফারেন্ট ফ্রম অ্যালজেব্রিক ফাংশন এবং এটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এবং এট দ্য এন্ড এই যে এফ অফ থিটা, ঠিক আছে, এফ অফ এক্স, এগুলো অ্যালজেব্রিক হোক বা ট্রাইগোনোমেট্রিক হোক, সকল ক্ষেত্রে আমরা এফ অফ থিটা ইউজ করতে পারি। এফ1 অফ থিটা, জি1 অফ থিটা, জি অফ থিটা, এইচ অফ থিটা। তাহলে পার্থক্য করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আর পার্থক্য করার জন্য, হ্যাঁ, যেটা আমরা দেখলেই বুঝতে পারি যে এটা আর কোনো ফাংশন নয়, ট্রিগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে 6টা স্পেশাল নাম ইউজ করি। 6টা স্পেশাল নাম কি? এফ অফ থিটার ক্ষেত্রে আমরা f1 অফ থিটার ক্ষেত্রে আমরা ইউজ করি এই f1 এর স্থলে f1 যেটা যে জিনিস, সাইন সেই জিনিস, সাইন অফ থিটা, ঠিক আছে। এই f2 এর স্থলে আমরা লিখি কোসাইন এবং থিটা অফ থিটা, ঠিক আছে, কোসাইন অফ থিটা। এটা স্থলে আমরা লিখি এই যে f3 স্থলে থিটাই থাকে, f3 স্থলে এই f3 স্থলে আমরা লিখি যে ট্যানজেন্ট অফ থিটা, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা লিখি যে কোসেক্যান্ট অফ থিটা, অর্থাৎ f4 যে জিনিস, কোসেক্যান্ট সেম জিনিস, ঠিক আছে। এখানে আমরা কি লিখি? এখানে আমরা লিখি সেকেন্ড অফ থিটা, ওকে। এবং f6 এর স্থলে লিখি আমরা কোট্যানজেন্ট
tangent of theta. ওকে, হ্যাঁ, এটাকে শর্ট ফর্মে লেখা হয় sin of theta, এটাকে শর্ট ফর্মে cos of theta, এটাকে শর্ট ফর্মে tan of theta. ওকে, এটাকে শর্ট ফর্মে CSC লেখে, অনেকে কোসেক লেখে, ঠিক আছে, যার যেটা পছন্দ, CSC of theta. হ্যাঁ, এটা হচ্ছে sec of theta, এটা হচ্ছে, ঠিক আছে, আবার cot of theta. ওকে, তো এই হচ্ছে আমাদের 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন, 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন, নট ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আমরা ইন ফিউচারে কথা বলবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন হ্যাঁ, এখন আমরা ফার্দার আমাদের কনস্ট্রাকশনটা করতে চাই। তো আজকের লেকচার এই পর্যন্তই।